আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে জনগণ। ওয়েলকাম ব্যাক টু আনাদার পডকাস্ট। আজকের পডকাস্টটি অলমোস্ট অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে দেখতে 4টা পডকাস্ট আমরা পা রেখেছি। এন্ড আজকের পডকাস্টে আমাদের কিছু চেনা পরিচিত মুখ আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড এখানে চেনা পরিচিত হওয়ার রিজন আছে, যেহেতু গিগ ফ্লেয়ার ব্যাচের প্রায় বলা যায় যে এই 2টা পার্সনকে আপনারা অলমোস্ট অনেকবারই দেখেছেন। ক্লাসের ভিতরে অনেক অ্যাক্টিভ ছিল। আর আমাদের গিগ ফ্লেয়ার দুজন বড় ভাই আছে এখানে। সো আমরা আজকে পুরো পডকাস্ট জুড়ে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জার্নি, কিভাবে তারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এসেছে এবং ফ্রিল্যান্সিংটাকে তারা কেন মূল পেশা হিসেবে তারা এটাকে গ্রহণ করছে, এসব সম্পর্কে তাদের পুরো বিস্তারিত আমরা এটা জানবো, শুনবো। পুরো পডকাস্ট অনেক বেশি মজা হবে। তবে আজকে আরেকজনকে দেখতে পাচ্ছি না, পল্লব ভাই আজকে আমাদের সাথে জয়েন হওয়ার কথা ছিল। সম্ভবত সাম মেনি রিজন উনি জয়েন হতে পারছে না, হয়তো বা পরে আমাদের সাথে জয়েন করবে। সো গাইস, পুরো পডকাস্ট জুড়ে আমি আলাপ মুভেসে আপনাদের সাথে থাকবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার পডকাস্ট। সো শিমুল ভাই, জারিন ভাই, কেমন আছেন আপনারা দুইজন বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি ফার্স্টে জাইন ভাইয়ের কাছে যাই, দেন আমি শিমুল ভাইয়ের কাছে আসতেছি। শিমুল ভাই, আপনি কি আপনার গলাটা পরিষ্কার করে ফেলেন, আমি জাইন ভাই থেকে একটু তার গলাটা বাজিয়ে আসি। জাইন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ বস, আলহামদুলিল্লাহ। অনেক বেশি ভালো আছি। যেহেতু আপনি আমাদের ফাইবার গিগ ফ্লেয়ারের আপনি স্টুডেন্ট, এন্ড গিগ ফ্লেয়ারে আপনারা দুইজন সিনিয়র পার্সন অলরেডি আমার সাথে অনেক বেশি ক্লোজ আপ কানেকশন আপনাদের আছে। and আমি আপনাদের পার্সোনালি ক্লোজলি চিনি, যে বিকজ হচ্ছে যে আপনারা ফ্রিল্যান্সিং এ আপনি বেসিক্যালি ছিলেন। আপওয়ার্কে আপনি টপ রেটেড সেলার হিসেবে এখন কাজ করতেছেন যতটুকু আমি জানি। প্লাস টপ রেটেড প্লাস। সো আপনার এই জায়গা থেকে আমরা আজকে আমি চাবো যে আপনার এই ফুল জার্নিটা আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করেন। ফুল জার্নি যতটুকু সম্ভব হবে। মূল কি কি কাজ আপনি করেছিলেন, ফ্রিল্যান্সিংটাকে কেন আপনি এটাকে চুজ করেছেন, ফাইবারকে কেন বেছে নেন নাই, হোয়াই কাম টু আপওয়ার্ক, আর কেন আপওয়ার্কে জার্নিটা যদি একটু বলেন, এটা ট্যাকটিক্সটা সম্পর্কে আমাদের অডিয়েন্সদেরকে সেটা একটু শেয়ার করবেন। সো স্টার্ট আপ করেন, শুনি আমরা। আচ্ছা, তো আমার জার্নিটা শুরু হয় মূলত হচ্ছে কোভিড এর পর থেকে। আমি এর আগেও হচ্ছে ফ্রিল্যান্সিং বা এই সম্পর্কে ঘাটাঘাটি করতেছিলাম। তার কারণ আমি একটা জিনিস জানতাম, যে হচ্ছে আমি যদি জব লাইফে আসি, বাংলাদেশের যে প্রেজেন্ট সিচুয়েশন, আমার অবশ্যই বা জব পাওয়া অতটা ইজি না। তারপর আমি Yeah. যদি কোনো একটা জবে আসি, আমার এক্সপেক্টেড স্যালারি পাচ্ছি না। তারপর হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা একটা হ্যাসেল। তো এই ধরনের বিভিন্ন সমস্যাগুলা আমার আগে থেকে। আর আমি হচ্ছে খুব আরামপ্রিয় মানুষ, যদিও ফ্রিল্যান্সিং দেখে লাইফ বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে পডকাস্টে কেউ ওইভাবে আপনাকে প্রেজেন্ট যদিও পাচ্ছে না। হ্যাঁ, যদিও ফ্রিল্যান্সিং অতটা আরামের না, কিন্তু বিষয়টা হচ্ছে Yeah. একটা হোমলি ফিলিংস আছে সবসময় বাসায় থাকা। তো অনেক কিছু মিলায় আমি যখন চিন্তা করলাম, আচ্ছা আমাকে একটা বড় ফ্যামিলি হ্যান্ডেল করতে হবে। আমার বাবার অবর্তমানে, আমার বাবা আছে, কিন্তু যদি আমি বলি যে আমার বাবা যেহেতু রিটায়ার্ড, তো তার অবর্তমানে যদি আমি আমার ফ্যামিলির দায়ভার নিতে যাই, দেখা যাচ্ছে একটা বড় ফ্যামিলি হ্যান্ডেল করতে হচ্ছে। তখন অবশ্যই Yeah. বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে স্যালারিটা অফার করা হয় ইনিশিয়ালি, কর্পোরেট বলি বা সরকারি চাকরির ক্ষেত্রে, সেটা এনাফ না। তো সেখান থেকে Okay. আমি দেখলাম, আহ, আমি আমি যখন 2018-তে ইউনিভার্সিটিতে শুরু করি, তখন ইউনিভার্সিটিতে আসার পর থেকে অনেক ইউটিউবে দেখতাম যে অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, এটাতে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। নিজেও দেখলাম কি কি, প্রথমে ঘাটাঘাটি করলাম আসলে যে কি কি সেক্টর নিয়ে কাজ করা যায়। ফ্রিল্যান্সিং তো সেক্টরে ঢোকার আগে কি আপনি এছাড়াও কি আগে কোনো পেশায় কানেক্টিভিটি ছিল আপনার, লাইফ হচ্ছে যে আমি কোনো আমি স্কিল আপ করেছেন? আমি ফ্রিল্যান্সিং এ আসার আগে যেটা করতাম, আমি স্টুডেন্ট পড়াইতাম। আমার আচ্ছা, হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিশন ব্যাচ পড়াইতাম। ওকে। আমি যেহেতু রুয়েটের স্টুডেন্ট, মোটামুটি একটা ভালো ডিমান্ড ছিল অ্যাডমিশন স্টুডেন্ট পড়ানোর। তো অফকোর্স। হচ্ছে তখন অ্যাডমিশনের ব্যাচ পড়ানোর পাশাপাশি যেটা হইতো, যে আমি একটু ঘাটাঘাটি করা শুরু করলাম যে আসলে কি কি নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তো দেখলাম গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে। তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো প্রথমত চুজ করলাম যে আচ্ছা, নিজের তো একটা ইঞ্জিনিয়ার ভ্যালু রাখা দরকার। তো ফ্রন্ট এন্ড Yeah, yeah, of ইঞ্জিনিয়ার বা course. ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার এটা কেমন হয়। তো আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে শুরু করলাম। এটা শুরু কি করার আলাদাভাবে পর, করেছিলেন, না এটা আপনার না, এডুকেশন? আমি প্রথমে কোর্স হিসেবে প্রথমে শুরু করি নাই। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো আমার আমার হচ্ছে
মেজরের সাথে আমার কাজের কর্মের কোনো মিল নাই। তো আচ্ছা হচ্ছে আচ্ছা। আমি 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 প্রথমত ইউটিউব থেকে শুরু করি আসলে। ওকে ওকে ইউটিউবে ওকে। আমি আমি ভালো ভালো কিছু চ্যানেলের ভিডিও দেখা শুরু করি, বেসিকটা ওখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়। বাট রানিং পড়াশোনার মধ্যে আসলে সুযোগ হচ্ছিল না। বুঝতে কোভিডে পারছি। এসে যখন একটা লম্বা সময় গ্যাপ পেলাম, তখন আমি একটা প্রোগ্রামিং হিরোর একটা কোর্স করলাম ঝঙ্কার মাহবুব ভাইয়ের। তো এই কোর্সটা চলাকালীন সময়ে আমি আরো হচ্ছে আইডিয়া পাই যে আর আর কি কি করা সম্ভব এখান থেকে। মানে তো স্কিলটা মোটামুটি তখন শার্প স্টার্ট হয় বলা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ওই কোর্সটা তো আসলে অতটা বিগিনার ফ্রেন্ডলি না। তো আমি যখন দেখতেছিলাম, আচ্ছা, বরং বরং আমার যে আগে থেকে যেটুকু নলেজ ছিল সেটা আরো ভালো হচ্ছিল। তো ওই আচ্ছা কোর্সটা চলাকালীন সময় আমার হচ্ছে এলাকাতেই এক বড় ভাই ছিলেন, যিনি আমাকে অফার করেন তার সাথে হচ্ছে একটু কাজ করার, তাকে একটু তার কাজে হেল্প করার। তিনি হচ্ছে মোটামুটি আহ, উম, আমার ওই ওই সময় তার অলরেডি তিনি 1-1.5 বছর ধরে মার্কেট প্লেসে ছিলেন। তিনি আচ্ছা। আপওয়ার্কে কাজ করতেন, তার ব্যাকগ্রাউন্ড ছিল সফটওয়্যার কিউএ, যেটাকে অনেকে টেস্টিং বলে, সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি বলে, বা কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্ট, অনেকে বলে হচ্ছে টেস্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার বা হুম, টেস্ট ইঞ্জিনিয়ার, অনেক কিছুই বলে। এটাকে অনেকভাবে বলা যায়। এটার হচ্ছে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আর একটা হচ্ছে অটোমেশন টেস্টিং। উনি অটোমেশন। উনি হ্যাঁ, উনি ম্যানুয়াল টেস্টিং নিয়ে কাজ করতেন। তো আমার যেহেতু আগে থেকেই ডেভেলপমেন্টের একটা নলেজ আছে, আমার মোটামুটি ভালো একটা পোর্টফোলিও ছিল, উনি আমাকে বললো যে হচ্ছে তুমি তো ডেভেলপমেন্ট জানো, আমাদের তো কাজ হচ্ছে ডেভেলপারদের সাথেই, তো তুমি টেস্টিংও বুঝবা, তুমি আসো আমার প্রজেক্ট দেখো। তো ম্যানুয়াল টেস্টিং আসলে আমার কাছে খুব ইজি লাগলো, তার কারণ যেহেতু আগে থেকেই ডেভেলপার, সো আমি অনেক কিছুই আগে থেকে জানি। আইডিয়া ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে মানে পারছি। মেইনলি টেস্টিং এর কাজটা, ম্যানুয়াল টেস্টারের কাজটা হচ্ছে এক একটা সফটওয়্যারের ইস্যু খুঁজে বের করা। তো ডেভেলপার তো আগে নিজেও বুঝে যে হ্যাঁ, বাগ বাগ খুঁজে বের করা আসলে। তো হচ্ছে আমি ডেভেলপার তো আগে থেকে বুঝেই যে কোনটা আসলে ইস্যু হতে পারে, কোনটা বাগ। হ্যাঁ হ্যাঁ, তো অফকোর্স। সেই সেই সাইড থেকে আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। আমি তখন হচ্ছে কিছু ইউটিউব টিউটোরিয়াল দেখি যে আচ্ছা, আমার আসলে টেস্টিং এর ডকুমেন্টেশন গুলো কেমন হওয়া উচিত, ঠিক আছে, টেস্টিং এর আর কি কি সাইড আছে। তো আমি ওনার কাজে হেল্প করতেছি, এইদিকে ডেভেলপমেন্টে কাজ করতেছি। তখন আমাদের হচ্ছে একটা খুব ভালো রিলেশনশিপ তৈরি হয়, যেটার ফলে আমি আহ, ওই বড় ভাইয়ের একটু প্রবলেম ছিল, ওনার ওনার কমিউনিকেশনটা একটু খারাপ ছিল, যার জন্য হচ্ছে উইক ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, উনি উনি আমাকে একদিন একটা ইন্টারভিউ ওনার প্রক্সি হিসেবে দিতে বলে। তো ওই ইন্টারভিউটা আমি ক্র্যাক করি, যার যার পর উনি খুব ইমপ্রেস হয়, বলে যে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ইন্টারভিউ গুলো তুমি সব তুমি দিবা। তো আমি হচ্ছে পুরো দমে ওনার আপওয়ার্ক প্রোফাইল মেনটেন করা শুরু করি। তো ওনার আপওয়ার্ক প্রোফাইল ম্যানেজ করতে গিয়ে আমরা ডিসাইড করি যে আমরা একটা এজেন্সি শুরু করি, কাইন্ড অফ আইটি এজেন্সি। তো আমাদের সাথে আরো দুজন ফ্রিল্যান্সার ভাই যুক্ত হলো, যারা ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডের ছিল। তো মোটামুটি ভালোই যাচ্ছিল। তো সেখানে একটা ইনসিডেন্টের কারণে আমি ওই এজেন্সি থেকে চলে আসি, এবং হচ্ছে ওখানে মোটামুটি আমি 1.5 বছরের মতো কাজ করি। তো আচ্ছা। তারপর ওই এজেন্সি থেকে চলে এসে আমি ক্যারিয়ার শুরু করি। তো আমি শুরু করি মূলত, আমি আমার আমার আপওয়ার্ক প্রোফাইল প্রথমে ছিল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর পাশাপাশি ছিল ম্যানুয়াল টেস্টিং। তো আমি আমি ওয়েব ডেভেলপমেন্টে বেশ কিছু প্রজেক্ট করি, করতে করতে মোটামুটি একটু মনে হলো আচ্ছা, ডেভেলপমেন্ট একটু হ্যাসেল, টেস্টিং ইজ ইজিয়ার। সো আমি হচ্ছে টেস্টিং এর দিকে মুভ করি, আর পাশাপাশি নিজের অটোমেশন স্কিল বিল্ড করা শুরু করি। তো আচ্ছা। তারপর এভাবে যান, অনেক চড়াই উতরাই পেরায় টপ গ্রেডেড হলাম, তারপর আবার টপ গ্রেডেড প্লাস, এর মধ্যে অনেক লার্নিং আছে। হুম হুম তো হুম। মোটামুটি ভালোই যাচ্ছে এখন ক্যারিয়ার। একটা হচ্ছে ফুল টাইম জব করতেছি। আর রিসেন্টলি এই কোর্সটা নেওয়ার রিজন হচ্ছে আমার মনে হচ্ছে একটু নিজের ইনকামটা এক্সপ্যান্ড করা দরকার। তো আচ্ছা, আপনার যদি কাছে একটা জিনিস যদি বলি, দেখেন, এই আপনি যেটা করতেছেন নর্মালি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার, এটা টোটালি হচ্ছে আমাদের, যদি বলি এটা একটা আলাদা নিশ বা প্ল্যাটফর্মে চলে যায়। হ্যাঁ, ডিজাইনিং এর ভিতরে আমি ধরি এডিটিংটা আছে, ভিডিও এডিটিংটা আছে, তো দুইটা যে আলাদা নিশ, আপনি কেন দুইটা আলাদা নিশকে চুজ করেছেন? আপনি চাইলে কিন্তু ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টটা করতে পারতেন, এন্ড উই নো দ্যাট যে ফ্লাটার ইজ এ ভেরি ইজি এন্ড হ্যান্ডি, অথবা আপনি চাইলে ফিগমা দিয়ে হচ্ছে যে আপনি ফ্রন্ট এন্ডের ইউআইএক্স এর কাজও করতে পারতেন। সো আলাদা নিশটাকে কেন চুজ করছেন আচ্ছা। ওই জায়গা থেকে তো এখানে? আমি যেহেতু আইটিতে কাজ করতেছি, আইটিতে বিষয়টা এরকম যে আমার প্রজেক্ট গুলো হচ্ছে মোস্ট অফ দেম জব টাইপের,
মানে আমাকে আচ্ছা। ফুল টাইম জব করতে হয়। ঠিক আছে, ওদের হচ্ছে উইকলি 40 আওয়ার্স এরকম হচ্ছে। রিমোট জবের মতো। হ্যাঁ, রিমোট রিমোট জব। জব। তো জবের তো একটা লিমিটেশন আছে, তুমি চাইলেও এক্সট্রা ইনকাম করতে পারবা না, চাইলেও এক্সট্রা কিছু করতে পারবা না জবের বাইরে। না না না। তো আমি আমি প্রথম চিন্তা করতেছিলাম যে হচ্ছে আচ্ছা আমি আমার আমার নিশেই একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করি, লোকজন হায়ার করি বা হচ্ছে একটা এজেন্সি শুরু করি আলাদাভাবে। তো বলেন। আইটিতে যেটা আমি ফেস করতেছিলাম, আমি প্রপারলি স্কিলফুল লোকজন পাচ্ছিলাম না। আর এদিকে আমার আশেপাশে আমি দেখতেছিলাম যে হচ্ছে ডিজাইন, এডিটিং এই সাইট গুলোতে হচ্ছে লোকজন বেশি। তো ভাবলাম যে কেন না এই দিকেই মুভ করি। আর ফাইবারে রিসেন্টলি দেখলাম ফাইবার প্ল্যাটফর্মটা খুব ভালো যাচ্ছে, আবার আপওয়ার্কে কানেক্টের প্রাইসিং বাড়িয়ে দিছে, তারপরে হচ্ছে জব পোস্ট অনেক কম, মানে সব মিলায় আপওয়ার্কটা আমার কাছে খুব কেমন কেমন জানি লাগতেছে। একটু মনে হয় যেন একটু উদ্ভট টাইপের, লাইক সবকিছু তো হুট বেশি করে হুট করে হ্যাঁ সুইচ হুট করা। করে হচ্ছে হুট করে হ্যাঁ হুট করে সুইচ করাটা একটু উদ্ভট টাইপের লাগে না হ্যাঁ, জিনিসটা? অনেকের অনেকের মনে হতে পারে সুইচ উদ্ভট, বাট আমার প্ল্যানিং এখান থেকে হচ্ছে যে আমার যদি একটা প্রজেক্ট হয়, একটা ডিজাইন বা একটা হুম, হচ্ছে এডিটিং, একটা ছোট okay. প্রজেক্ট, আমি চাইলে একটা লোককে হায়ার করলাম, আমি তাকে ওই কাজটা ঘন্টাখানেকের মধ্যে কমপ্লিট করায় ফেলতে পারতেছি। তো আমি এরকম ছোট ছোট অনেকগুলো প্রজেক্ট একসাথে নিতে পারতেছি, আমি কয়েকজনকে হায়ার করে অনেকগুলো প্রজেক্টে একসাথে কাজ করতে পারতেছি, আমার ক্লায়েন্টের বেসটা অনেক বড় হচ্ছে। তো আমার ভয়টা কম যে আমার একটা ক্লায়েন্ট হারাইলে কি হবে, কারণ কারণ আমার অলরেডি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কানেকশন থাকতেছে। আচ্ছা। কিন্তু আইটিতে যেটা হচ্ছে, আমার যদি লোক কম হয়, যে আমার 2-3 জন নিয়ে আমি কাজ করতেছি, আমি খুব বেশি হলে একটা কি দুইটা প্রজেক্টে টাইম দিতে পারবো, কারণ যেহেতু এগুলো অনেক হেভি ওয়ার্ক থাকে। তো সেখানে আমার ক্লায়েন্টের বেসটাও কম হচ্ছে, আমার একটা ক্লায়েন্ট চলে গেলে আরেকটা ক্লায়েন্টের জন্য একটা মানে একটু অন্যরকম। তো সেজন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি মার্কেট প্লেসটাও সুইচ করি, কারণ আমার কাছে মনে হয় আপওয়ার্ক ইজ ফর যারা জব খুঁজতেছে আসলে, রিমোট জব। আর আইটি প্রফেশনালদের জন্য আপওয়ার্কটা বেটার রাদার দ্যান ফাইবার। আর আমার কাছে ফাইবারটা মনে হয় যে এই যে আমরা একটা প্রোডাক্ট সেল করতেছি, সার্ভিস সেল করতেছি, এটার জন্য ফাইবারটা বেটার। ফাইবার ইজ কাইন্ড অফ যে আমি ছোট ছোট ভাগ করে আমার সার্ভিস সেল করতে পারতেছি, বাট আমার অ্যাজ এ নিউ সেক্টরটা ফ্রিল্যান্সার বা বিগিনার হিসেবে আপনি কি সাজেস্ট করবেন যে তারা কোথায় আর কি স্টার্টিংটা করবে? বিকজ মার্কেট প্লেসে অনেকগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, গুরু, তারপর হচ্ছে কেওয়ার্ক, ফ্রিল্যান্সার। আমি অন্যগুলো সম্পর্কে অত বলতে পারবো না, বাট হচ্ছে আমার মোটামুটি ফাইবারে হালকা পাতলা এক্সপিরিয়েন্স এর আগে ছিল, আর আপওয়ার্কেও আছে। তো এখান থেকে আমি বলতে পারবো যে এটা এটা আসলে ডিসাইড করা উচিত প্রফেশন অনুযায়ী, যে সে আসলে কোন প্রফেশন চুজ করতেছে। যদি সে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যায়, নট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, মানে একদম হচ্ছে বড় অ্যাপ ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে চাচ্ছে, তারপর টেস্ট ইঞ্জিনিয়ার এই টাইপের যদি বড় প্রজেক্ট হয়, বা ডেটা অ্যানালিটিক্স এই টাইপের যদি হয়, তাহলে হচ্ছে আমি বলবো যে আপওয়ার্কে মুভ করাটা বেটার। ওকে। আর যদি হয় যে ছোট ছোট সার্ভিস সেল করা, যেমন এডিটিং, ডিজাইন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই টাইপের, মার্কেটিং। ইয়েস মার্কেটিং, মার্কেটিং বোথ সাইডেই আমি সমান রকম দেখছি, বাট আমি দেখলাম যে এডিটিং, ডিজাইন এই টাইপের সার্ভিস গুলোর জন্য হচ্ছে ফাইবার ইজ বেটার। ফাইবারে হচ্ছে হ্যাঁ, তো আহ, যদি এরকম হয় আমার মনে হয় এভাবে ভাগ করে শুরু করাটা বেটার। আবার অনেকে দেখা যাচ্ছে বা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়েও ফাইবারে গিগ খুলে ভালো সার্ভিস করতেছে। দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, সব সার্ভিসই দিচ্ছে, বাট এইভাবে যদি শুরু করা যায় কম্পিটিশনটা একটু অন্যরকম থাকবে। আচ্ছা, একটা কোশ্চেন আমার কাছে আছে, ক্লায়েন্ট সেটা খুঁজতেও ক্লায়েন্ট খুঁজতেও ভালো প্রতিনিয়ত হবে। কিন্তু, হ্যাঁ প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রতিনিয়ত যদি বলি পার মিনিট ঘন্টায় কিন্তু এখন ফ্রিল্যান্সার বাড়তেছে। হ্যাঁ, এখানে অনেক, বিকজ বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম এখানে ক্রিয়েট হচ্ছে, এন্ড কেউ কেউ জায়গা থেকে নিজের জায়গা থেকে সাকসেস হিসেবে নিজেকে বের করতেছে, আবার অনেকে মিডে গিয়ে জিনিসটাকে ক্যান্সেল করে দিচ্ছে। পার্সপেক্টিভ আমার জায়গা থেকে যদি আমি একটু বলি, যে আমি নর্মালি মনে করি কি কেউ যখন কারো সাকসেস দেখে, সে তার ওই সাকসেস জিনিসটাই দেখে, সে কি করছে, কোন জায়গা থেকে কি করছে সেটা দেখেন। এখন সাপোজ জারিন ভাই অনেক ভালো ব্যাক এন্ডের কাজ করে, আমি আবার ফ্রন্ট এন্ডের কাজ করি, এখন আমি কি জারিন ভাইয়ের জন্য দেখে কি আমি ব্যাক এন্ডে চলে যাব? আমি মনে করি যে যারা আরেকজনকে কপি করতে গিয়ে তার ফিউচারটাকে ডুবায়, এটা অন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক, ইভেন এডুকেশন ক্ষেত্রে হোক। সো এই জায়গায় আপনি বিগিনারদেরকে কি সাজেশন দিবেন, যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা যারা এখন ফ্রিল্যান্সিংটাকে নিয়ে ভয় পাচ্ছে যে আমাকে দ্বারা আদৌ পসিবল কিনা,
অর আমি কর্পোরেট লাইফটাকে চুজ করব না ফ্রিল্যান্সিং থেকে চুজ করব, এই দুইটাকে আপনাকে ডিফাইন করেন এবং ডিফাইন করে দেওয়ার পর আপনি বলবেন যে কারো সাকসেস না কি দেখে কোনটা চুজ করলে বেটার হবে। এটা আপনার মুখ থেকে ভালো মতো শুনতে চাচ্ছি। আহ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে সবগুলো সাইট প্রথমে একটু এক্সপ্লোর করা উচিত। যেমন আমি নিজে যেটা করছি, যে আমি যদিও আইটি সাইডে ছিলাম, তবুও আমি মোটামুটি অ্যাডোব ফটোশপের কাজ পারি, ইলাস্ট্রেটর পারি, মানে আমি টুলস গুলো ইউজ করতে পারি। এটার কারণ হচ্ছে আমি প্রথমে এগুলো নিয়ে একটু একটু করে ঘাটাঘাটি করছি যে আমার কোনটা ক্লিক করে। তো হ্যাঁ, আমি যখন ফটোশপ বা ইলাস্ট্রেটর করতে নিছি আমার বোরিং লাগতেছিল, ভাল লাগতেছিল না, ক্লিক করতেছিল ওকে, না। যখন প্রোগ্রামিং করতেছি তখন একটু ভাল লাগতেছে। তো বিষয়টা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আগেই হুট করে একজনকে দেখে যে আচ্ছা আমি হচ্ছে রাফায়েত ভাইকে দেখলাম, রাফায়েত ভাই ভিডিও এডিটর, আমিও ভিডিও এডিটর হয়ে যাব, বিষয়টা এমন না। আমার আসলে প্রথমে প্রত্যেকটা সাইড একটু একটু করে এক্সপ্লোর করা উচিত। কারণ আমাদের একটা জিনিসের বেসিক শিখতে খুব বেশি হলে একটা সপ্তাহ টাইম লাগতে পারে বেসিক হুম, জিনিসগুলো শিখতে। তো আমি হচ্ছে একটা মাস টাইম দিই, আমি হচ্ছে একটু ডিজাইনিং একটু এডিটিং এই সাইডটা এক্সপ্লোর করে আসি এক সপ্তাহ। আমি এক সপ্তাহ হচ্ছে একটু ওয়েব ডেভেলপমেন্টের সাইট গুলো এক্সপ্লোর করে আসি। আমি এক সপ্তাহ ডিজিটাল মার্কেটিং এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর করে এসে দেখা যায় যে আমার আসলে কোনটা ভাল লাগতেছে। যখন দেখবো যে আচ্ছা এই জিনিসটাতে আমি বেশি মজা পাচ্ছি, আমার ওই জিনিসটা নিয়ে একটু শুরু করা উচিত। আবার আমি ওয়েব ডেভেলপমেন্টে শুরু করে আবার হচ্ছে টেস্টিং এ শিফট হয়ে গেছিলাম। এটার রিজন, হ্যাঁ, এটার রিজন ছিল আমি যদিও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে শুরু করি, আমি ওই যে আগে একজনের সাথে কাজ করার ফলে আমার কিছু ক্লায়েন্টের সাথে পরিচয় হয়ে গেছিল। তো আমার জন্য আরো ইজি ছিল টেস্টিং এ ক্যারিয়ারটা বিল্ড করা, কারণ আমি চাইলেই আমার প্রোফাইলে একটা টেস্টিং এর ক্লায়েন্ট নিয়ে আসতে পারতেছি আরেকটা ক্লায়েন্টের থ্রুতে। তো সেজন্য হচ্ছে মানে এগুলো আসলে বোঝার বিষয় যে আমার আসলে কোনটা ক্লিক করতেছে, ক্লিক করতেছে না। ইভেন আবার যদি আমার দেখা যায় যে আমি ফ্রিল্যান্সিং এ ক্লিক করতে একদমই কোথাও হচ্ছে না, তখন আবার যদি আমি বা কর্পোরেট বা অন্যান্য জব ফেলে দিয়ে বসে থাকি, সেটাও আবার উচিত হবে না। তো সবার জন্য সবটা ক্লিক করে না, যার জন্য যেটা ক্লিক করে সেটা আসলে বেছে নেওয়া উচিত। এটার জন্য আসলে আমি বলবো সবার আগে সবচেয়ে বেশি দরকার রিসার্চ আর একটু এক্সপ্লোর করা। ওকে। ক্লিয়ার। তো এই সাজেশনটা আমাদের জারিন ভাই আমাদের বিগিনারদের জন্য দিয়েছে। এখন জারিন ভাই আমি যদি একটা জিনিস বলি, একটা কোর্স একটা কোর্স কি মানুষের লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এনাফ? বা একটা কোর্স করলে কি মানুষ ধরেন যে তার ওই সারা বছর বা সারা জীবন নিজের এডুকেশন নিজে যেটা উনি অ্যাবজর্ভ করেছে, এবং আমরা কিন্তু ওয়ান থেকে ইভেন অনার্স লেভেল শেষ করা অবধি আমরা কি শিখি যে আমরা কিভাবে আমাদের পরবর্তী আফটার গ্রাজুয়েশন আমরা সেটাকে আমাদের ইন রিয়েল, মানে রিয়েল বলতে যে লাইক হচ্ছে আমি যদি বলি যে আমি কিভাবে ফ্যামিলি মেনটেন করবো, কিভাবে আর্নিং করবো, ওটা আমাদেরকে এই জায়গা থেকে শেখানো হয়। সো আমি কি ওই জায়গা থেকে যে আমি যেটা এডুকেশন সিস্টেম থেকে শিখতে পেরেছি আমার সেই জায়গাটা ইমপ্লিমেন্ট করাটা অনেক বেশি বেটার হবে, মানে পুরোপুরি ওই জায়গাটা ইমপ্লিমেন্ট করাটা বেটার হবে? না আমি ধরেন যে 6 মাসে একটা কোর্স করলাম, সারা জীবন ফাঁকি মেরে আসছি, 6 মাসে একটা কোর্স আমার লাইফটাকে চেঞ্জ করে দিবে? আমি একটা পয়েন্টে প্রথমে ডিসঅ্যাগ্রি করব, সেটা হচ্ছে প্রথমত এডুকেশন সিস্টেম আমাদেরকে টোটাল একদমই আর্নিং শিখায় না। আমি এটাতে ডিসঅ্যাগ্রি করি। পয়েন্ট। আমাদের এডুকেশন সিস্টেমটা যেরকম সেটা হচ্ছে যে আমাদেরকে আহ, একটা মেজরের মধ্যে রাখতেছে। আমরা ইন্টারমিডিয়েট পার করার পরে হচ্ছে ভার্সিটিতে এসে সিলেক্ট করি আচ্ছা কি পড়বো। দেখা যাচ্ছে এখানে ওই যে ছোটবেলায় বাবা আরো মা ডিফাইন থাকে, ছোট ছোট ইয়েতে হ্যাঁ থাকে, হ্যাঁ, আগে থেকেই এটা ডিসাইড করা থাকে, বাবা মা বলছে "এই তুমি ডাক্তার হবা", বা আমি হয়তো ইঞ্জিনিয়ার হবা। আমি হয়তো মার্ভেল পছন্দ করি, হুট করে টনি স্টার্ককে দেখে আচ্ছা আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া দরকার। ঠিক আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে ছোটবেলা থেকে একটা চলে আসে। বাট রিয়েলিটি ডিফারেন্ট। রিয়েলিটিটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে আসি, যেমন আমার প্রথম যেটা হিট করছিল আমি ভাবতাম যে আচ্ছা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো অনেক কিছু আমাকে মানে আমি আমি অনেক ইনোভেটিভ হব, আমি অনেক কিছু ইনোভেশন করতে পারবো। বাট আমি এসে দেখলাম সিন টোটালি ডিফারেন্ট। এখানে আমাদের টিচাররা যেরকম হয়, টিচাররা বলা যায় যে তারা মেমোরাইজিং এর উপরে বেশি প্রেসার দিয়ে ফেলে, যে মেমোরাইজ করতে হবে। তারা প্র্যাকটিক্যাল কাজের কর্মে তারা নিজেরাও অনেকটা স্কিল না, তারা আমাদেরকেও স্কিলড হই সেটাতেও তারা আবার জেলাস ফিল করে। মানে আমার এরকম অনেক ইনসিডেন্ট আছে যেটাতে দেখা যাচ্ছে আমি চাচ্ছি স্কিলটা গেইন করতে, বাট টিচার জেলাস ফিল করতেছে। ঠিক আছে, বা আমি একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতে চাচ্ছি, টিচার সেটা নিয়ে জেলাস। এরকম অনেক ইনসিডেন্ট আছে। আহ তো এখান থেকে আমি বলবো যে আমাদের এডুকেশন সিস্টেম মোটেও আমাদেরকে শিখায় না যে আচ্ছা আমাদের আমরা ইনকাম কিভাবে করব। ইনকামের বিষয়টা তো একদমই শিখায় না, কারণ আমাদেরকে ইন্সপায়ার করা হয় এভাবে যে এখন পড়াশোনা করো,
পরে ইনকামেরটা দেখা যাবে। এখন যদি পড়াশোনা বাদ দিয়ে তুমি ইনকামের দিকে চলে যাও, তাহলে যেটা হবে যে তুমি আর পড়াশোনাটা হবে না। বাট আমরা পড়াশোনাটা করি কি জন্য? ক্যারিয়ারের জন্য। ক্যারিয়ারটা কি জন্য? আমার ইনকামের জন্য। তো এটা আসলে কনফ্লিক্টিং যে টিচাররা বলতেছে যে না এখন ইনকাম করা যাবে না, বা বাসা থেকেও সেম কথাই বলতেছে যে আগে ডিগ্রিটা শেষ করো। আচ্ছা, এরপরে যদি বলি যে হচ্ছে আহ তোমার কোশ্চেনটা কি যেন ছিল, শেষে হারাই ফেলছি। লাস্টে ছিল যে হচ্ছে যে আপনার আমি একটা 6 মাসের কোর্স করি কি আমার লাইফটাকে চেঞ্জ আচ্ছা, করতে পারবে? কোর্স আসলে লাইফ চেঞ্জ করতে পারে কিনা। প্রথমত তুমি যে ডিসাইড করছো যে তোমার একটা কোর্স করা দরকার, দিস ইজ বিকজ যে তোমার এডুকেশন তোমার হচ্ছে যেভাবে ইনকাম করতে যাচ্ছ সেটার সাথে অ্যালাইন করতেছে না, তোমাকে এক্সট্রা আবার শিখতে হচ্ছে। মোটামুটি কোর্স তোমাকে হচ্ছে একটা ইনসাইট দেয় যে কিভাবে ইনকামটা শুরু করা যায়, বাট একটা কোর্স এনাফ না তোমার ইনকাম শুরু করার জন্য। যে তুমি একটা কোর্স শেষ করলে আর ইনকাম শুরু হলো, বিষয়টা এমন না। কোর্সটা শেষ করার পরে সেখান থেকে যে যে ইনসাইট পাইলা সেটার উপরে প্রচুর প্র্যাকটিস দরকার। আর ইনিশিয়ালি তো কিছু কাজ থাকেই, যে হচ্ছে নিজের পোর্টফোলিও রেডি করা, তারপর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে, হ্যাঁ। তো এই জিনিসগুলাতে আমাদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে অনেকগুলা কোর্স কিনে বাসায় বসে থাকে, কিন্তু যেটা হয় যে কোর্স শেষ হয় বাট তাদের পোর্টফোলিও থাকে না। তারা ক্লায়েন্টকে কি, একটা ক্লায়েন্টের কাছে একটা ক্লায়েন্ট যদি নকও করে, সেই ক্লায়েন্টকে আসলে কি দিয়ে ইমপ্রেস করবে তারা সেটাও জানে না। আর একটা তো আমি মজার বলবো, জিনিস কি জানেন ভাই? আচ্ছা, পোর্টফোলিও একটু ইন্টারাপ্ট করি, সরি। তো হ্যাঁ, পোর্টফোলিও আমাদের বেসিক্যালি যে ধরনের কোর্স গুলো মূলত এখন করা হচ্ছে, আগেরকার কোর্স গুলোতে যেগুলো হচ্ছে কোল্ড আইটি সম্পর্কে, মানে যারা নিজেদেরকে ইয়ে করে, সো ওইখানে কিন্তু পোর্টফোলিওর অত একটা ধারণা দেওয়া থাকে না। এন্ড যেগুলো হচ্ছে মোটামুটি একটা বেস্ট আইটি, মানে বেস্ট বলতে যারা ফানেলটা অনেক স্ট্রং আছে, যারা আসলে ক্যারিয়ার বিল্ড আপ অনেক হেল্পিং করে, এইসব কিছু কিছু স্পেসিফিক স্টুডেন্ট, সবাই না, স্পেসিফিক স্টুডেন্ট, তারা কিন্তু ওই যে কটা ক্লাস করায়, যে কটা অ্যাসাইনমেন্ট করায়, এটার বেসিস করে পোর্টফোলিওটা সাজায় রাখেন। এরপরে যে আমি নিজে থেকে কিছু করে আপগ্রেড করব, ওটা আমার ওখানে অ্যালাইন করব, সেটা কিন্তু করে না। এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে ক্লায়েন্টের কাছে পোর্টফোলিওটা ম্যান্ডেটরি অন্য? তারপর আপনার মেন আচ্ছা কোশ্চেন আবার চলে যান। আচ্ছা, ক্লায়েন্টের কাছে পোর্টফোলিওটা তো অবশ্যই ম্যান্ডেটরি। কারণ আমি যদি একজন ক্লায়েন্ট হই, ধরো আমি তোমার কাছ থেকে হচ্ছে কিছু একটা কাজ করায় নিতে চাই, আমি অবশ্যই বলবো যে তোমার একটা কাজের স্যাম্পল দেখাও। তুমি আসলে, মাস্ট বি। বা আমি হয়তো আমি যেরকম চাচ্ছি সেরকম একটা স্যাম্পল দিয়ে বলতেছি যে হচ্ছে তুমি কি এই টাইপের কোনো কাজ করছো, করে থাকলে আমাকে একটু দেখাও। তো এই জায়গায় পোর্টফোলিও একটা খুব বড় হেল্প করে। কারণ আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো ক্লায়েন্ট এসে কাজের স্যাম্পল ছাড়া কাজ দিয়ে গেছে, কোনো বড় ক্লায়েন্ট। হ্যাঁ, হঠাৎ এরকম হতে পারে যে হয়তো একটা ক্লায়েন্ট আসছে, তার খুব তাড়া ছিল, হুট করে ছোট একটা প্রজেক্ট দিয়ে চলে গেছে, সে এটা খুব পরিবর্তন রেয়ার। হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব রেয়ার। কিন্তু যারা আসলে বড় প্ল্যানিং নিয়ে আসে, যে ক্লায়েন্ট গুলো আমাদের সাথে লং টার্ম থাকে, যেমন যদি আমার কোম্পানির কথাই বলি, এরা প্রথমত এসে তো আমার আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখছে, প্রিভিয়াস কাজগুলো অফকোর্স। দেখছে। এখন পোর্টফোলিওটা কোথায় হেল্প করে? ওই যে ক্লায়েন্ট আসবে বা একটা যে এইচআর আসবে, সে আমাকে বলবে যে হচ্ছে তুমি তোমার এক্সপিরিয়েন্স কি। তো আমি যদি একজন ফ্রেশার হই, আমার তো অবশ্যই আগেকার কোনো কোম্পানি এক্সপিরিয়েন্স থাকবে না, কোনো জব না, এক্সপিরিয়েন্স থাকবে না। তো ওই টাইমটাতে পোর্টফোলিও আমার এক্সপিরিয়েন্স হিসেবে কাজ এজ এ করে। ব্যাকআপ হিসেবে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে, আমাদের অডিয়েন্স অনেক বেশি হেল্প করছে। হ্যাঁ ভাই, এখন কোর্সের পয়েন্ট একটু ধরাই দেন যে কোর্সটাও আসলে আমাদের ফুলফিল হেল্প করে না, যেটা ট্রু। আমার স্কিলসটাকে শার্প করতে বাট একটু। রিসেন্টলি কোর্সের জিনিসটা একটু চেঞ্জ হচ্ছে। যেমন আমি যদি আগেকার কোর্সগুলোর কথা বলি, আগে আমরা কোর্সে শুধু পাইতাম প্রি রেকর্ডেড ক্লাস। আপনি তো শুধু প্রি রেকর্ডেড ক্লাস, আমি জাস্ট একটা কোর্স কিনলাম, কোর্সে প্রি রেকর্ডেড কিছু ক্লাস আছে, আমি দেখলে দেখলাম, না দেখলে কারো যায় আসে না। বাট এখন কোর্সগুলোতে একটু চেঞ্জ যেটা আসতেছে যে হচ্ছে কোর্সগুলোতে লাইভ ক্লাস অ্যাড করা হচ্ছে, অ্যাসাইনমেন্টের মতো সিস্টেম করা হচ্ছে, অ্যাজ লাইক আমরা স্কুল কলেজে বা ভার্সিটিতে যেরকম অ্যাসাইনমেন্ট দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি সেরকম। তো এটাতে একটা কম্পিটিশন চলে আসতেছে, কোর্সগুলোতে একটা প্রাইজিং রাখতেছে, প্রত্যেকটা কোর্সেই এটা দেখা যাচ্ছে। তারা একটা ব্যাচ শেষ হলে সেই ব্যাচে কোনো একটা উইনার রাখতেছে। আমি অনেকগুলো এরকম কোর্স জানি, সবাই সেম ভাবেই এখন এই অ্যাপ্রোচটাতে আসছে। তো কোর্সটা অনেকটা ডিফারেন্ট হয়েছে, যেটাতে অ্যাসাইনমেন্ট করতে ধরে যেটা হচ্ছে যে সবার মোটামুটি একটা বেসিক পোর্টফোলিও তো হয়েই যাচ্ছে, আগে যেটা একদমই হওয়ার চান্স ছিল না। কারণ আগে আমরা কি করতাম, একটা কোর্স দেখতে বসলে শুয়ে শুয়ে হচ্ছে জাস্ট দেখে যাইতাম, ভিডিও শেষ, প্র্যাকটিস করা তো হ্যাঁ, হতো না। হয়তো তো না এখন আসলে। অনেকটা ডিফারেন্ট।
সো লাস্ট এন্ড দ্য ফাইনাল সেটা হচ্ছে যে বিগিনারদের জন্য আপনার সর্বশেষ কথাটা কি থাকবে এবং কিভাবে আপনি তাকে ওয়েলকাম করতেছেন, যে তারা ফ্রিল্যান্সিং এ যেহেতু জগতে ঢুকে গেছে অনেকেই, বেসিক্যালি আমাদের ব্যাচ 4 যারা আছে এদের সম্পর্কে লাস্ট আপনি একটা থিঙ্কিং থট দিয়ে দেন বা এদের সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেন যে তারা সামনে কি উপভোগ করবে, বা তারা যে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে বেছে নিয়েছে তার জন্য আপনি লাস্ট একটা মেসেজ দিয়ে দেন। যদি এমন হয় যে এখনো ডিসাইড করতে পারে নাই যে কি নিয়ে কাজ করব, তাহলে আমি বলবো আগে একটু এক্সপ্লোর করা হোক সবগুলো সেক্টর। কিন্তু যদি আমাদের ব্যাচ 4 হয়, তারা তো অলরেডি ডিসাইড করেই ফেলছে যে না আমি ভিডিও এডিটিং করতে চাই, Yeah. তো তাদেরকে আমি বলবো যে কোর্সটা ভালো মতো শেষ করতে। কোর্সে কিছু অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট গুলো ভেরি হেল্পফুল। যদি অ্যাসাইনমেন্ট গুলো মন দিয়ে ভালোভাবে করা যায়, তাহলে আমি বলবো যে একটা পোর্টফোলিও রেডি হয়ে যাচ্ছে নিজের। তারপর দেখা যাচ্ছে কোর্সটা শেষ করার পরে আমি কিছু আমার প্র্যাকটিসে টাইম দিচ্ছি। যদি এটা করা যায় এটা আরো ভালো হবে, প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করা যায়। আর Okay. এরপর মার্কেট প্লেসে ট্রাই করা শুরু করা। আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই ফাঁকিবাজি করলে নিজের পোর্টফোলিওটা রেডি হবে না, এটা আমি বলবো। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ জারিন ভাই, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনি আমাদেরকে বলেছেন, একজন বিগিনারকে অনেক বেশি হেল্প করবে এই কথাগুলো। হয়তো যারা শুনবেন আমাদের পডকাস্টে, আই থিঙ্ক আপনাদের যেই বেসিক যে ইনকোয়ারিজ গুলো বা বেসিক যে কোয়েশ্চেন গুলো সেটা মেবি অনেক কিছুই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কেন আপনি ফ্রিল্যান্সিং কে এটাকে অ্যাপ্রোচ করবেন না, ফ্রিল্যান্সিং কে আপনি ধরে নেবেন। তো অনেক টপিকেই জারিন ভাইয়ার সাথে মুনতাসির অনেক কোয়েশ্চেন করলো, তো জারিন ভাই উত্তর দিল। নাও ইটস মাই টার্ন টু কোয়েশ্চেন শিমুল ভাইয়া। তো ভাইয়া আপনার জন্য আমার ফার্স্ট কোয়েশ্চেনটা এটাই থাকবে যে কাইন্ডলি ইন্ট্রোডিউস ইউরসেলফ ফার্স্ট, পরে আমি একটু আগাই। ওকে, তো আমি শিমুল। এটাই হচ্ছে যে আমার প্রথম ইন্ট্রোডাকশন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমি ডিজিটাল ড্রপ আউটস এর কাট্টু ব্যাচের 3.0 এর একজন স্টুডেন্ট। তো এইখানে আমি কেন আসলাম, আমি হচ্ছে যে কেন এই কোর্সটা আমি চুজ করলাম, তো এর আগে না অনেক কিছু আমার বলার আছে, তো আমি এই জিনিসগুলো একটু বলি, তারপর আমি এই সাইডে আসি। তো এই টপিকে আমি জাহিদ একটা ভাই, কোয়েশ্চেন করে আপনাকে ইজি করে দেই যে জি ভাই, আপনি আপনার পাস্ট ক্যারিয়ার থেকে শুরু করে এখন এই টার্নওভারে কেন বা এই পাথওয়েটা কেন চুজ করলেন, আমি একটা কোয়েশ্চেন করলাম আপনাকে, এখন আপনি বলেন ভাই। ওকে, তো let's back to 2018 when I graduated from university. So আমি যখন 2018-তে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, তো ওই সময় আমি অলরেডি একজন এন্টারপ্রেনার ছিলাম। আমি 2016 থেকে আমি বিজনেস করতাম। তো হচ্ছে যে তো স্টুডেন্ট থাকা অবস্থাতে আমি বিজনেস করতাম। তো আমি ওই সময় মোটামুটি আমি সাকসেসফুল একজন এন্টারপ্রেনার আমি ছিলাম, মোটামুটি মানে মিড রেঞ্জের বলা যায়। তো সবকিছু ঠিক মতো চলতেছিল, কারণ আমি সবসময় আমি না ছোটবেলা থেকে সবারও যে একটা ইয়া থাকে না, যে একটা ইচ্ছা থাকে, বা হচ্ছে যে ফ্যামিলি প্রেশারই বলি না কেন, যে তোমার ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এরকম কিছু থাকে একটা না। গোল। গোল মানে ফ্যামিলি গোল থাকে, নিজের পার্সোনাল গোল থাকে। তো আমার ফ্যামিলি গোল ছিল যে হচ্ছে একটা ভালো কিছু করো, আর আমার নিজের গোল ছিল যে হচ্ছে যে আমি যদি কিছু করি আমি ব্যবসায়ী করবো, আমি বিজনেসম্যানই হবো। ঠিক আছে, তো আমার নিজের গোল ছিল এইটা। তো আমি ওই হিসাবে, যেহেতু আমি নারায়ণগঞ্জে বড় হয়েছি, নারায়ণগঞ্জের ছেলে, তো আমি তো ওই সময় থেকে আমি টুকটাক গার্মেন্টস নিয়ে, আমার হচ্ছে যে টি শার্ট এগুলো নিয়ে হচ্ছে যে আমার স্টার্ট করি আর কি। ওই স্টার্ট করি 2012 থেকে, বাট হচ্ছে যে একবার প্রফেশনালি আই ডাইভ ইনটু দিস ফ্রম 2016। তো যেটা হয় যে হচ্ছে আমি সবকিছু আমার ঠিকঠাকই চলতেছিল, বিজনেস প্রফিট ভালো করতেছিলাম, 7 ফিগারে কামাচ্ছিলাম মান্থলি, কোনো সমস্যা ছিল না, চিল লাইফ আলহামদুলিল্লাহ। করতেছিলাম। তো যেটা হয় যে আমার একজন পার্টনার ছিল, বিজনেস পার্টনার। তো যেটা বেসিক্যালি হয় যে সে অনেক সুন্দর করে ফানেলের মধ্যে দিয়ে আমার 60 লাখ টাকা নিয়ে মানে কোথায় যেন চলে যায় হঠাৎ করে, মানে আমার হচ্ছে এক রাতের মধ্যে একবারে মাটিতে মিশায় দিয়ে। ঠিক আছে, তো মানে আমার ক্যাপিটাল 60 লাখ টাকা ছিল, আর হচ্ছে যে আমার টোটাল কোম্পানির ইয়া সহ আমার প্রায় 1.5 কোটি টাকা নিয়ে সে গায়েব হয়ে যায়। ঠিক আছে, তো এটা 2020-এর কথা বলতেছি আমি, 19-20-এর। তো তখন থেকে মানে আমার ডাউনফল শুরু হয়, যে হচ্ছে যে একবারে করোনার আগে না করোনার পরে এটা? মধ্যে মধ্যে শুরু মধ্যে, হয়েছে আচ্ছা, তখন, ওকে ওকে। শুরু হয়েছে তখন।
মানে একটু আঁচ পাচ্ছিলাম, বাট হচ্ছে যে পুরোপুরি বুঝার আগে পুকুর সে ফানেল দিয়ে সে চলে গেছে। ঠিক আছে, তো আজও এখন পর্যন্ত তার ট্রেস করতে পারি নাই। যাই হোক, তো হচ্ছে যে মানে মেন্টাল একটা ট্রমার মধ্যে ছিলাম প্রায়, মানে নিজের 60 লাখ, মানে ওই এজে যখন 2018, তার মানে প্রায় তখন হচ্ছে 24 ইয়ার্স, 23 ইয়ার্স ওল্ড, 5 ইয়ার্স ওল্ড, এরকম এইজ হবে। তো ওই বয়সে একটা ব্লাডের মধ্যে একটা মানে একটা রক্ত গরম থাকে, টাকার একটা হিট আছে, এটা সবাই নিতে পারে না। ঠিক আছে, তো ওগুলো হজম করে হচ্ছে যে ওই বয়সে হচ্ছে যে একটা বিজনেস করতেছিলাম। তো আহ 1 থেকে 1.5 কোটি টাকার মতো লস, মানে মানে ওই টাইমে ওই বয়সে মানে হচ্ছে যে এটা নিতে পারি নাই। তো আমি প্রায় অনেকদিন একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। তো তারপরে এর মধ্যে কোভিড চলে আসে। কোভিড আসার পর হচ্ছে যে লকডাউনে মেন্টালি ব্রেকডাউন এমন হয় যে হচ্ছে যে কি করব, ইন ফিউচারে কি করব, না হচ্ছে যে বিজনেস করার মতো ওরকম কোনো ক্যাপিটাল আছে আর, না হচ্ছে যে মানে আর কখনো তো জব করব, এই জিনিস তো কখনো ভাবিও নাই যে হচ্ছে যে জব করব বা কোনো এরকম কোনো কিছু করব। বাট হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে যে ফ্যামিলি চালাইতে হবে, নিজের কিছু করতে হবে, নিজের পকেট মানি লাগবে, তো সবকিছু মিলাইয়া ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। তো বিভিন্ন কর্পোরেটে হইলো একটা দুইটা কয়েকটা ইন্টারভিউ দেওয়ার পর জব হইলো আর কি একটা প্রাইভেট কোম্পানিতে। তো ওইখানে করতেছি, জবে ঢুকছি 2020-এর লাস্টে, মানে যখন হচ্ছে আমাদের শিথিল চলতেছে কোভিড, মানে সীমিত সীমিত আকারে যখন চলতেছে তখনই আর কি ঢুকি। তো করতেছিলাম বিজনেস ডেভেলপমেন্টে, যেহেতু আমি হচ্ছে ইনোভেশন ও এন্টারপ্রেনারশিপ নিয়ে পড়াশোনা করছি, তো আমার ওই সেক্টরটাই আমার হচ্ছে ভালো ছিল, যে বিজনেস ডেভেলপমেন্ট। তো উম তো বিজনেস করতেছি, সব সরি জব করতেছি, ভালোই ছিল। বাট জিনিসটা হয়েছে না, যখন হচ্ছে যে তুমি হচ্ছে যে একটা পাখিরে খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও না, তখন হচ্ছে না মানে এটা মানে এই জিনিসটা বুঝাইতে পারবো না ভাই। মানে আমি বুঝতে সবসময় পারছি। মানে বাজ পাখি ছিলাম। ঠিক হুম, আছে, হুম। বাজ পাখিরে যখন তুমি হচ্ছে যে ওই যে লাভ বার্ডস এর মতো একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও, তুমি তারা বুঝাইয়া দাও যে হচ্ছে যে এই তোমার ঘর, এই তোমার পার্টনার। ঠিক আছে, আমার পার্টনার তো আমি নিজে চুজ করতাম। ঠিক আছে, আমি তো কখনো এরকম বাধা ধরা ইয়ার মধ্যে ছিলাম না। তো হয় কি, আমি জব 6 মাস করি, 6 মাস করার পরে আমার মেন্টালি আবারও আমি ব্রেকডাউনে পড়ে গেছি, যে ভাই 9টা থেকে বলছে 5টা, রাস্তা থেকে 8টাও হয়ে যায়, আমার দিকে যাইতে বলো না। ঠিক আছে, আবার কিছু কিছু এমপ্লয়ি আছে যেগুলা ওই যে থাকে না, বসদের পিছনে চাটাচাটি করে যায়। ঠিক আছে, সরি ফর দ্য ওয়ার্ড। তো এরা থেকে বেরও হয় না। তো এরা আর কি বুঝাইতে চায় যে সরি, তো ওইখানে যেটা হয় যে ওইখানে ওরা বুঝাইতে চায় যে হচ্ছে যে ওরা অনেক ডেডিকেটেড, ভাই ওই ডেডিকেশনের জন্য তোরা টাকা দিতেছে না, এই জিনিসটা না বুঝে না। জি। তো হচ্ছে যে 6 মাস করার পরে আবার হচ্ছে যে কয়েকটা মাল্টিন্যাশনালে অ্যাপ্লাই করি, তো মাল্টিন্যাশনাল সুইচ সুইচ করি। তো এখানে আবার যেটা হয়েছে যে আমেরিকান মাল্টিন্যাশনাল ছিল, কোম্পানি ছিল। তো আমার শিফট পরে হচ্ছে রাতে, সন্ধ্যা 7টা থেকে ভোর রাত 3:30। তো আমেরিকান ক্লায়েন্টদের সাথে কথা বলতে হইতো বিভিন্ন ইয়াতে, প্রপার্টি রিলেটেড ছিল ইয়াটা, তো প্রপার্টি ডিলিংস করতাম। ভালোই চলতেছিল, ভালোই করতেছিলাম। বাট ওই কিছুদিন পর না, ওই যে ওই সেম জিনিসটাই, যখন দেখতাম যে হচ্ছে কোনো অন্টারপ্রেনার দেখতাম বা কোনো স্টার্টআপ দেখতাম, জেলাসি না, দেখতাম যে না ওরা মানে অন্টারপ্রেনারশিপ বা বিজনেসে কিন্তু ইউ হ্যাভ টু ওয়ার্ক 24 আওয়ার্স, ওইখানে কিন্তু বাধা ধরা নাই। বাট হচ্ছে যে মেইন জিনিসটা হচ্ছে যে জিনিসটা আমার, ঠিক আছে, এটা আমি ওন করি। তো এই জন্য না ওই 24 আওয়ার্স হোক আর 25 আওয়ার্স হোক, ওইটা কোনো ম্যাটারই করে না। মানে তুমি তোমার ফুল দিয়ে দিতে পারবা, যেমন আমরা দেখি না রাফায়েত ভাইরে নিজের কোম্পানির জন্য কিন্তু ফুল ডেডিকেটেড, মানে মানে অন টাইম, অল টাইম অন ডিউটি। ঠিক আছে, তো এই জিনিসটা দেখতাম যে আমার আমার কিছু বন্ধু আছে যারা স্টার্টআপ করে, মানে করছে, এখন মোটামুটি অনেক ভালো কোম্পানি রান করাইতেছে, অলরেডি করে ফেলছে। তো যখন এরকম দেখতাম তখন বলতো যে নিজের কাছে মনে হইতো যে আসলে এই জিনিসটা কি আমার জন্য। হ্যাঁ, মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার আইডিয়া ছিল, বাট হচ্ছে যে আমি কখনো উকি দিয়ে দেখি নাই আসলে জিনিসটা কি কিভাবে করে। আমি জানি, এখানে জানি যে এখানে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে তুমি তোমার মতো করে কাজ করতে পারবা, তোমার কাজ আসবে, তোমার একটা স্কিল সেট লাগবে, এটা নিয়ে তুমি কাজ করতে পারবা। তো আমার মাথায় ছিল যে কখনো যদি
নিজে কোনো বিজনেস করতে না পারি ওরকম ভাবে, যেরকম ভাবে করতেছিলাম, তো কোনো না কোনো সময় একটা স্কিল বিল্ড আপ করে এই প্রফেশনে আমি ঢুকবো। তো তারপর আবার আমার বাবার ফ্যামিলি থেকে একটা ইচ্ছা ছিল যে একটা গভর্নমেন্ট জব ট্রাই করে দেখো না কি হয়। তো ট্রাই করলাম, ট্রাই করার পর হইলো, গভর্নমেন্ট জব হইলো একটা। তো ওইখানে হচ্ছে যে প্রায় 8 মাসের মতো হচ্ছে যে জব করি। জব করার পর হচ্ছে না, মানে আমার কাছে মনে হইতেছিল না আমি আমি নাকি নিজের সাথে নিজে বেইমানি করতেছি। মানে আমি ওইটা কি মনে ঢাকা হয় অফিস যে ছিল? গভর্নমেন্ট যেটা ছিল ঢাকা, ওটা কি ঢাকাতে? না, আমি দিল্লিতে পোস্টেড ছিলাম। ও আচ্ছা। বাকি জিনিস না বলি, যেহেতু এক্সপেক্ট করতেছি না ওগুলা ডিটেইলে না যাই। তো হচ্ছে আচ্ছা, আমি বাংলাদেশে পোস্টেড ছিলাম, বাট পরবর্তীতে আমি 8 মাস হচ্ছে যে দিল্লিতে পোস্টেড ছিলাম। আমি এপ্রিল মের দিকে আমি চলে আসি ছেড়ে। তো যেটা হয় যে না, আমার কাছে মনে হইতেছিল আমি মনে হয় নিজের সাথে বেইমানি করতেছি। মানে এই জায়গাটা, হ্যাঁ, আমি আমার 100% দিচ্ছি। আমি আমার কাজ করতেছি। বাট হচ্ছে যে এন্ড অফ দ্যা ডে না, আমি নিজের বুঝ দিতে পারতেছি না যে আসলে আমি কি এটা মানে আমি কি এইটা বা এই জিনিসটা কি আমি সবসময় আমি চাইতাম এই লাইফটা। তো আমার কাছে অ্যান্সার আসতো না। তো এরকম করতে, করতে মনে হইলো যে উম একটা ট্রাই করি যে কি করা যায়। তো অনেক ঘাটাঘাটি করি যে কি করা যায়, কোন স্কিল ডেভেলপ করা যায়, কি নিয়ে কাজ করা যায়। তো আগে থেকে হচ্ছে ফিল্ম, ভিডিও এডিটিং, ডিজাইন, ক্রিয়েটিভ জিনিসপত্র এগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। যেহেতু আমি ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে পড়াশোনা করছি, তো ক্রিয়েটিভিটি এগুলো একটু মাথার মধ্যে ঘুরপাক খাইতো সবসময়। শিমুল ভাইয়া, হুম। আপনাকে আমি যে কোয়েশ্চেনটা করছিলাম, সো আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আসার পরে আপনি বললেন যে আপনার ভিডিও এডিটিং অথবা এই সেক্টরটাতে আপনার আগে থেকে একটা ধারণা ছিল বা ভাল লাগতো ক্রিয়েটিভ ওয়েতে। সো আমি বলবো আপনার পাথওয়ে অনেকগুলা ছিল। ওয়েব ডিজাইন, ওয়েবের কাজ ছিল, ডিজিটাল মার্কেটিং, ব্লা ব্লা, আপনার অনেক ওয়ে ছিল যে ওইগুলো আপনি ট্রাই করতে পারতেন। আপনি ফার্স্ট টাচটা কেন ভিডিও এডিটিং এ দিলেন? আপনি তো অন্যগুলো ট্রাই করতে পারতেন। অ্যাকচুয়ালি ফার্স্ট টাচ আমি এটা করি নাই। ফার্স্ট টাচ আমার এটা ছিল না। আচ্ছা, প্রথমে আমি যেটা বললাম যে হচ্ছে যে আমি ধরা খাওয়া আমি পাবলিক যেমন হইতেছে ধরা খাইছে। আমি আমি ট্রাই করছি। ট্রাই করতে বলতে হচ্ছে যে আমি কিউএ ট্রাই করছি। আমি একটা কোর্স আমি নিছি। আমি দেখতে চাচ্ছিলাম যে এই জিনিসটা মানে কি। তা আমি করার পরে না আমি বুঝতেছিলাম সবকিছুই, বাট হচ্ছে যে আমি নিজের সাথে কানেক্ট করতে পারি নাই। আচ্ছা। তারপর আমি সাইবার সিকিউরিটিতে গেছি। তখন শুনছি যে সাইবার সিকিউরিটি নিয়ে ইথিক্যাল হ্যাকিং ট্যাকিং অনেক কিছু হয়, অনেক বড় মার্কেট। আমি ওটা অনেক ক্লিক ব্রড। করতে পারি নাই নিজেরে। হ্যাঁ, আমি নিজেরে ক্লিক করতে পারি নাই। বাট হচ্ছে যে আমি আগে থেকেই না ওই যে নিজের বিজনেসের জন্যই হচ্ছে যে বেসিক কিছু টুলস আমি জানতাম। যেমন হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলা কিভাবে কাট এগুলা করতে হয় এগুলো আমি জানতাম। তো এই জিনিসটা না, এই ফিল্ডটা ডিজাইন আর ভিডিও, এই জিনিসটা না আমার কাছে অনেক ক্রিয়েটিভ মনে হয়। যেমন জি, হচ্ছে যে অবশ্যই। ফার্স্টে তোমার ক্লায়েন্ট হচ্ছে যে একটা ভয়েস দিল, ভয়েস দিয়ে বললো যে এটারে হচ্ছে যে ভিডিও এইভাবে আকারে তোমার ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ করে করতে হবে। দেখেন। ভাই ভিজুয়ালাইজ এই করে দেখো। জায়গায় এই জায়গায় তুমি যে ক্রিয়েটিভিটি দেখাতে পারবে না, তুমি ওইটা অন্য কোনো জায়গায় পারবা না ভাই। একবারে মানে এক্সাক্টলি। আমি আমার 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এই জিনিসে যে পরিমাণ ক্রিয়েটিভিটি লাগে আর যে পরিমাণ হচ্ছে যে মানে আসলে আমি মজা পাই এই জিনিসটা করে। আর এখানে আমি আমি তো জানতাম না হচ্ছে যে রাফাত রাকিব ভাই হচ্ছে যে ভিডিও এডিটিং কোর্স করায় বা হচ্ছে যে উনার এরকম ইয়াও আছে বেসিক্যালি। তা আমি হচ্ছে যে আমি নিজে ইউটিউবে আমি হচ্ছে যে ইয়া করতেছিলাম যে টপ বেস্ট মানে ফ্রিল্যান্সিং জব কি তখন কি তখন আছে। কিন্তু তখন কিন্তু আপনার সিরিয়ালে অনেকগুলাই আসছিল। হ্যাঁ, তখন কিন্তু সিরিয়াল অনেক আসছে। আসার পরে না আমি ভিডিও এডিটিংটা আমি দেখছি এখানে আছে। ভিডিও এডিটিং এই জিনিসটা আছে। তো আমি পরে ফাইবারে গেলাম। আমি ফাইবারে যে হচ্ছে যে ভিডিও এডিটিং লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে রাফাত রাকিব ভাইয়ের নাম আসে। তো উনি তো অনেক ফ্যামিলিয়ার ফেস। আর আমি যেহেতু বিভিন্ন কর্পোরেটে জবে ছিলাম, আমার গভর্নমেন্ট জবেও ছিলাম। তো আমি এই কন্টেন্ট, তারপরে হচ্ছে বাংলাদেশে বা দেশে ফেসবুকে ইনস্টাতে কে কি করতেছে এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না প্রায় 1-1.5 বছর পর্যন্ত। তো আচ্ছা, আমি তখন জানতাম না যে রাফেদ ভাই হচ্ছে যে এডিটিং করে বা হচ্ছে এরকম করে। আমি নিয়ে জানতাম যদি রোস্টটা।
ঠিক আছে? আমি ফাইবারে না বেসিক হ্যাঁ আমিও বসুন্ধরায় থাকতাম, তো আমি হচ্ছে যে রাফায়েত ভাইয়ের পাশের গলিতে আমি আমার বাসা ছিল এই 2019-এ। তো বাইরে আমি মাঝে মাঝে দেখছি, বাট হচ্ছে ওই কখনো ওইভাবে কথাবার্তা হয় না। উনি অ্যারাবিকা নামে একটা কফি শপ ছিল, ওইখানে ওই সিএচআর দিয়া গাড়ি কফি খাইতে যাইতো, আমি দেখতাম যে কফি টফি খাইতো ওই টেক ওয়ে গ্লাস নিয়ে উনি গাড়িতে বসে খাইতো। তা আমিও মাঝে মাঝে ওনারা দেখতাম, বাট কখনো ওরকম সুযোগ হয় না বা সাহস হয় নাই যে হচ্ছে যে ওনার সাথে যে একটু কথা বলি, ঠিক আছে? তো আমি যখন ওই ফাইবারে সার্চ দিই ভিডিও এডিটিং মানে দেখার জন্য যে আসলে মার্কেটটা কত বড়, তখন দেখলাম যে রাফাত রাকিব ভাইয়ের নাম আসছে। তো তখন আমার একটু ক্লিক করলো যে আমি জানি উনি তো রোস্ট টোস্ট করে, ভিডিও টিডিও বানায়, বার্গার পিজার এসব রিভিউ টিভিউ করে দেখি। তুমি না নর্মাল মানুষের ভাই আমাদের মাথায় যেটা আসে, তা আমি পরে না হচ্ছে যে সার্চ করা শুরু করলাম যে হচ্ছে জিনিসটা কি। পরে দেখলাম যে উনি ভিডিও এডিটর এখন মানে ফুল দমে। তো তখন মনে হয় এপ্রিল মের দিকে হবে, তখন আমি দিল্লিতে। তো তখন হচ্ছে যে আমি ঘাটাঘাটি শুরু করি, তখন আমি বুঝতে পারছি শুনছি যে উনি এরকম একটা কোর্স করছে, বাট আমি তখন আমি জানি না যে হচ্ছে কোর্সের মধ্যে কি আছে না আছে। আমি আরো অনেক দেখছি যে আরো অনেক ভিডিও এডিটর ইয়াতে আছে করতে, কোর্স অফার করতেছে। বাট হচ্ছে যে ওনার কমিউনিকেশন যে ওয়ে আমি দেখছি বা হচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে একটা ট্রাই করে দেখি। আপনার ধাঁচের ঠিক আছে? সাথে ওইটা কানেক্ট করছে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ধাঁচের সাথে তো আমি তো আর কোর্স তখন নেই নাই, বাট হচ্ছে যে ওনার ওনার কমিউনিকেশনের যে ওয়ে, তো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগতো, ওনার স্টাইল, কথা বলার স্টাইল। তো এই জন্য আমি মনে হইলাম যে একটা ট্রাই করে দেখি এখানে যে কি আছে। তো ওই ইয়াতে আমার এখানে আসা। তো আমি অগাস্টে অগাস্টে অক্টোবর জুলাইতে হচ্ছে আমি কোর্স পারচেস করি। তো আমি তখন ফুল ডিসিশন নিয়ে ফেলি যে আমি হচ্ছে ভিডিও এডিটিং করবো, ডিজাইন সেক্টরেই থাকবো, আমি ক্রিয়েটিভ সেক্টরেই থাকবো। তো আমি কোর্স পারচেস করি। করার পর হচ্ছে আমি তখনও জানি না বা এটার ইনসাইটস কি কি আছে না আছে। আমি ভাবছি যে আমি কিছু একটা শিখবো এখান থেকে। আর আমি ইউটিউবে এমনি বিভিন্ন টিউটোরিয়াল দেখে মোটামুটি একটা আইডিয়া নিতেছিলাম যে হচ্ছে যে কিভাবে কিভাবে কি করে। আর আমার হচ্ছে যে যেই পিসি বা ল্যাপটপ আছে এটাতে অনেক কিছু সাপোর্টও করে না। তো এখন ওই পর্যায়েও ছিল না যে আপডেট করবো, তা ভাবছি যে প্রথমে শিখি তারপরে আস্তে আস্তে করা যাবে। বাট জি। যখন এই মানে এই হচ্ছে যে আমার হচ্ছে যে ভিডিও এডিটিং এ আসা, যে আমি একটা একটা না যে আমি হচ্ছে যে দেখিনি, আমি সফটওয়্যার টেস্টিং দেখছি, কোর্স করছি, আমি হচ্ছে যে সাইবার সিকিউরিটি করছি কিছুদিন, আরো এরকম কয়েকটা করে তারপরে আমি হচ্ছে যে আমার সাথে কানেক্ট করতে পারছি ভিডিও এডিটিং, যেটা হচ্ছে যে আমি আমার ক্রিয়েটিভিটি ফুল দমে আপনার শো সাথে করতে পারবো ফ্যামিলিয়ার এখানে। চাই। হ্যাঁ, হ্যাঁ এটা আচ্ছা। আমার সাথে যায়। এবং আমি লিটারালি আমি আই মানে আমি যখন এডিটিং এ বসি আমি টাইম ভুলা যাই ভাই। আমার না আছে কোনো খাওয়া, না আছে কোনো দাওয়া, আমি টোটালি সব ভুলে যাই। মানে কোন দিকটা সকাল হইতেছে, কোন দিকটা রাত হইতেছে, মানে তখনই আমি বুঝতে পারছি যে দিস ইজ ফর মি। ওকে। আচ্ছা ভাইয়া, প্যাশন। এখন একটু টাফ কোয়েশ্চেনে আপনার কাছে যাই। একটা টাফ কোয়েশ্চেন করি যে ওকে গভর্নমেন্ট জব করতেছিলেন, সিকিউর জব, একটা লাইফ টাইমের একটা সবকিছু আপনার সিকিউর ছিল। ওই জায়গা থেকে যে আসলেন, এখন আপনি কি এটা ভেবে আসছেন যে আমি যদি ফ্রিল্যান্সিং করি, আমি আমি আমার স্যালারি রেঞ্জ বাড়িয়ে ফেলবো এইরকম কিছু, নাকি আপনি কি আমার মূল কথাটা হচ্ছে এই যে আপনি কি সবকিছু বুঝে আসছেন যে একটা গভর্নমেন্ট জব ছেড়ে, আপনি যে একটু আগে বললেন যে ভাই আমি আগে একটা হিউজ লসের শিকার হয়েছেন। সো ওই সব কেন্দ্র সবকিছু চিন্তা করার পরে নরমাল মানুষ ভাই যদি গভর্নমেন্ট জবটা করতো সে কখনো এটা সুইচ করতো না, বাট ইউ টুক দ্য রিস্ক। সো এর পরবর্তীতে আপনি কি ভাবতেছেন? কোয়েশ্চেনটা হচ্ছে যদি আপনি ফেইল করেন, হোয়াট ওকে। ইফ? তো এখানে হচ্ছে যে না আমার আমার আসলে হারানোর কিছু নাই বেসিক্যালি। আচ্ছা। তা হারানোর কিছু নাই বলতে যে হ্যাঁ অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করবে যে হচ্ছে যে আমি একটা সিকিউর জবে ছিলাম, এটা ছেড়ে আমি না আসবো। অবশ্যই আমি আমি হইলেও যাইতাম ঠিক না আছে? যে আমি একটা গভর্নমেন্ট জব ছেড়ে অবশ্যই আমি এই হ্যাঁ সেক্টরে না আসতাম না। অনেকে চায় না। এখানে জিনিসটা হচ্ছে যে দুইটা জিনিস এখানে ফ্যাক্ট কাজ করে। ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে যে আহ, ওই জবে কি আমার সবকিছু, মানে ওইটার পরে আমার কি আর কোনো হোপ নাই, এই জিনিস যদি আচ্ছা, মাথায় আসে তাহলে কেউ ছাড়বে না। যার মাথায় ওই আচ্ছা, জিনিস আসবে যে এইটাই আমার লাস্ট, এইটাই আমার সব, এরপরে আমার দেওয়ার কোনো কিছু হবে না, ঠিক আছে, এই জিনিস যাদের মাথায় থাকবে তারা হচ্ছে কখনো জব ছাড়বে না। যারা হচ্ছে যে একবারে সিকিউর যে মাস শেষ,
1 তারিখ টাকা আমার আসবে। অ্যাকাউন্টে সাউন্ড হয়েছে, মেসেজের সাউন্ড হয়েছে, টাকা হিসাব করছে। এই জিনিস যাদের মনে থাকবে আসবে না ভাই। আমার মাথাতে হচ্ছে যে আমি চিন্তা করছি, আহ, আমি 6 মাস 1 বছরের আমি একটা ব্যাকআপ প্ল্যান করছি প্রথমে, যে আমি সবসময় এক্সিটের একটা প্ল্যান আমি রাখছি যে মাথায়, যদি ইন কেস ইফ আই চেঞ্জ মাই মাইন্ড, কারণ এরকম অনেকবার হয়েছে আমি বিজনেসের ক্ষেত্র, আমি আমি মেয়েদের থেকেও মুড আমার বেশি সুইং হয়, ঠিক আছে? মানুষ বলে যে মেয়েদের মুড সুইং হয় বেশি, বাট আমার মুড অনেক সুইং হয় ভাই, মানে ট্রাস্ট মি। তো আমি জানি যে হচ্ছে যে আমার মুড সুইং হইতে পারে, এই জন্য হচ্ছে যে আমি এক্সিট প্ল্যান একটা সবসময় আমি রাখার ট্রাই করি, মানে যেই কোনো জিনিস আমি করি না কেন। তো আমি যখন জব করি তখন আমার মাথায় এক্সিট প্ল্যান ছিল যে ইফ দিস ডাজন্ট ওয়ার্ক হোয়াট আই উইল ডু। তো ওই জিনিস থেকে আমি 1 বছরের একটা ব্যাকআপ, ফিনান্সিয়াল ব্যাকআপ আমি নিজে নিয়ে রাখছি টুক 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 করে বিভিন্ন জায়গা থেকে, যে আমি যাতে 1 বছর অ্যাটলিস্ট আমি সার্ভাইভ করতে পারি। আর আমার নিজের প্রতি এতটুকু আমার কনফিডেন্স আছে যে 6 মাস 1 বছরের মধ্যে কিছু না কিছু একটা আমি করে ফেলতে পারবো, ইদার মার্কেট প্লেস অর আউটসাইড মার্কেট প্লেস। ঠিক আছে, আচ্ছা, আমি যদি স্কিল মানে 1 বছর কিন্তু কম সময় না, আমি নিজের আরো 1 বছর দিছি। আমি যদি প্রত্যেকদিন 1% করেও একটা স্কিলের একটা পোর্শন আমি যদি শিখি বাই ট্রু, থ্রি ট্রু। সিক্সটি ফাইভ ডেজ, আর যদি লিপ ইয়ার হয় 366 ডেজ, ঠিক আছে, তোমার মানে নলেজ ভান্ডার ভরে যাবে ভাই, তুমি যদি ট্রু। প্রত্যেকদিন ডেডিকেটেডলি দাও। তো আমি ওইটাই দিতেছি। এমন না যে হচ্ছে হচ্ছে যে কোর্স আমারে একবারে সব ঢাইলা দিয়ে দিবে, আমারে ঢাইলা সব দিয়ে দিচ্ছে, যে অনেকে মনে করতেছে যে আমি কোর্স নিতেছি, আমি মনে হয় এখান থেকে করার পরেই 6 ফিগারের আমার মানে ক্লায়েন্ট মনে রেডি আমার জন্য। মানুষ পোলাপান অনেক এইটাই মনে করতেছে, মনে হয় ক্লায়েন্ট রেডি, বাই ক্লায়েন্ট রেডি না, ঠিক আছে, ইউ হ্যাভ টু আর্ন ইট। তোমার স্কিল তুমি, আমি এটা বুঝে গেছি কারণ আমি যেহেতু অনেক মানে নদীর পানি, অনেক গঙ্গার পানিও খাইছি, এখানে যমুনার পানিও খাইছি। তো আমি হচ্ছে যে এগুলা খাইয়ে আসছে, আমি জানি যে হচ্ছে যে অ্যাটলিস্ট এতটুকু বুঝি যে তোমার আর্ন করে নিতে হবে ভাই, তোমার স্কিল তুমি যদি ডেভেলপ ওইভাবে না করো, আর হচ্ছে যে আহ, তোমার জেনারেশনের সাথে বা নতুনত্বের সাথে যদি তুমি নিজেরে খাপ খাওয়াইতে না পারো, এখন হচ্ছে যে হ্যাঁ আমি একটা জিনিস জানি, যেটা আমি আরো 2 বছর আগে শিখছি, এখন আমি যদি আপডেট না করি নিজেরে, ঠিক আছে, নতুন নতুন অনেক জিনিস আসতেছে, এআই আসতেছে, আমি যদি এআই এর ব্যবহার না জানি, আমি তো হচ্ছে পিছায় যাব, ঠিক এই আছে জিনিসটা আমার। ভাই ফ্রিল্যান্সিং প্লাস আউট অফ ফ্রিল্যান্সিং দুইটা জায়গায় কিন্তু খুব কাছে দিবে যদি নিজেকে আপডেট না ভাই করো। এভরি জায়গায় আমি হচ্ছে যখন কর্পোরেটে ছিলাম আমার এক্সেলে প্রচুর কাজ করতে হইতো, এক্সেল নিয়ে সারাদিন থাকা লাগতো। তা এখন হচ্ছে যে প্রত্যেকটা কর্পোরেটেরই এক্সেল এর কিছু ফর্মুলা থাকে, ফিক্সড ফর্মুলা, যে যে ফর্মুলা গুলা তুমি ইউজ করবা তোমার কাজ হয়ে যাবে। বাট হচ্ছে যে আমার কাছে মনে হতো যে ওই ফর্মুলা গুলো মনে হয় অনেক কঠিন, এগুলা থেকে এগুলাও মনে হয় হচ্ছে যে আরো ছোট করে আরো অনেক কিছু করা যায়। তো যখন এই চ্যাট জিপিটি আসলো বা হচ্ছে ইয়া হইলো, তখন আমি এরকম কোশ্চেনিং শুরু করছি চ্যাট জিপিটির সাথে। আমি যখন মানে বুঝছে এই জিনিসটা যে দিতেছে, এই জিনিসটা হচ্ছে যে আমি যদি ঠিক মতো ওরে মানে আধার দিতে পারি, আমরা বলি না যে আধার, ওই যে হুম। খাবার দিতে পারি, এ আমার হচ্ছে আউটপুট দিবে। তা আমি এরকম এরকম করে হচ্ছে যে তখন আমি এক্সেল এর ফর্মুলা নিতাম ওর কাছে, চ্যাট জিপিটির কাছ থেকে, যে হচ্ছে যে এইটার আর বেটার আর কি ফর্মুলা আছে, এটা এই জিনিসটারে আরো ইজিলি কিভাবে করা যায়। তো এরকম অনেক ট্রিক্স আমি পাইছি এবং আমি আমার কাজ আমি ইজি করে দিছি। এখন যেই কর্পোরেটে যেই থাকুক না কেন বা যেই প্রফেশন থাকুক না কেন, সে যদি হচ্ছে ইনোভেশনের সাথে বা টেকনোলজির সাথে যদি নিজের না খাপ খাওয়াইতে পারে, হচ্ছে যে আই ডোন্ট থিঙ্ক যে ইট উইল ওয়ার্ক আউট। আর কোর্সে আমাদের মার্কেট প্লেস নিয়ে যা আছে, এটা এটা যদি এটা মানে যেই কেউ যদি হচ্ছে যে প্রপারলি মানে শিখে বা বোঝার ট্রাই করে যে রাফায়েত ভাই কি বলছে বা আমাদের রেকর্ডিং এ কি কি আছে, আমার মনে হয় না যে তার কোনো ধরনের কোনো প্রবলেম থাকতে পারে। ইভেন হ্যাঁ, এটাই আমরা কি গত গত এপিসোডে বলছিলাম। স্পেশালি ফাইবারে নিয়ে আর আলাদা কোনো কোর্স করতে হবে, আই ডোন্ট থিঙ্ক যে এরকম কোনো কিছু তার মাথায় আসবে, যদি সে যদি প্রপারলি এক্সট্রিম লেভেলে মুভ না থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো সে যদি লেজি না হয়ে থাকে, মানে সে যদি অ্যাক্টিভ থাকে, যে অ্যাক্টিভ থাকবে, আমি চেষ্টা করছি আমার 100% এখানে দেয়ার, আমি দিন রাত আমি শুধু এটা নিয়েছিলাম যে আমার এখান থেকে যতটুকু পারি আমি এখান থেকে নিব, না হইলেও আমি আমার
নেটওয়ার্কিং আমি এমন ভাবে করব, আমি এখান থেকে কিছু মানুষের সাথে আমি কানেকশন বিল্ড আপ করবো, যারা আমার ইন ফিউচারে হেল্প করবে। এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, নাও আই এম রেডি টু ওপেন মাই ফার্স্ট গিগ। ইনশাল্লাহ হয়তো আমি কিছুদিনের মধ্যেই ওপেন করে ফেলবো। ইভেন হয়তো যদি ভালো করে আল্লাহ দিল যদি সহায় হয়, যদি ভালো অবশ্যই করি, হয়তো অনেক কোনো এক সময় বড় বড় ফ্রিল্যান্সারদের সাথেও পেজ শেয়ার করবো ইনশাল্লাহ। মানে ইনশাআল্লাহ, এতটুকু। আমরা সেই শুভকামনা আচ্ছা, আপনার জন্য আমি করতে একটা চাই। আমি একটা কোশ্চেন করতে চাই ভাইকে, যে হচ্ছে হ্যাঁ, 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 আপনি আপনি তো হচ্ছে জব ছাড়লেন, হ্যাঁ তো ভাই। ফ্যামিলিকে কনভিন্স করলেন কেমনে? কারণ আমাদের ফ্যামিলি তো আসলে এই বিষয়টাতে রাজি ইয়া, হয় না। ট্রু ট্রু ভাই, ভাই অনেক বেশি ও হ্যাঁ, ও এইটা, ও হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন ভাই। মানে ফ্যামিলি না আসলে মানে অনেক মানে হরিবল বলা যায়, টেরিবল বলা যায়, আবার হচ্ছে যে সুইটও বলা যায়। বলে তো আমি যেটা করছি না, আমি হচ্ছে যে আগে ডিসিশন নিছি। আচ্ছা, আমি প্রথমে যেটা করছি যে হচ্ছে যে আমি প্রথমে নিজের মাইন্ড সেট আপ করছি যে আসলে আমি কি চাই, আমি কি আসলেই কুইট করতে চাই, আমি কি আসলে রেডি নাকি, নিজে রেডি নাকি, মানে অ্যাজ অফ হচ্ছে যে নট অনলি রেডি বলতে হচ্ছে মেন্টালি রেডি এটা না, এক হচ্ছে যে আমি ফিনান্সিয়ালি রেডি নাকি, নিজেরে নেক্সট 12 মান্থ খাওয়ানোর জন্য বা ফিট ফিট করানোর জন্য, যে আমি ওইটাও আমি রেডি নাকি। অবশ্যই হেড অন দরকার। হ্যাঁ, তো আমি তখন দেখছি যে হ্যাঁ, আমি জোড়াতালি দিয়ে আমি আহ, আহ, 1 বছর একটু বেশি হয়তো আমি নিজেরা চালাই নিতে পারবো, এর মধ্যে একটা না একটা কিছু করে ফেলবো। আমি রিজাইন লেটার আমি দিয়ে দিছি আগে। মানে ঠিক আছে, আমি কি লেভেল গভর্নমেন্ট জবে থেকে কামাইলে পরে 1 বছর বইসা খাওয়া যায়। না না ভাই, ওই আমি আমার ছিল তো, আমার ছিল তো এটা। যেহেতু ভাই গভর্নমেন্ট জব, আরেকটা কোশ্চেন করতে চাই, কত মারছেন ভাই? এগুলো নাই কমা, বুঝছো? না না না, ভাই এটাই মজা, এগুলো কত করবে। বলেন এই বলেন। আমি আমি যদি হচ্ছে যে ওই নেশাতে ভাইয়া ঢুকে প্রথমে যেতাম না, বলছিল যে ভাইয়া কোনো ওষুধ টাকা খায় না বা হ্যাঁ, আমি যদি হচ্ছে যে ওই নেশাতে ঢুকতাম, আমি জব ছাড়তাম না। টাকার নেশা এমন নেশা, ওই ভাই নেশা যদি সেটাই আমার আমার কাছে। ধরতো, ঠিক আছে, ওই জিনিসে যদি আমি ঢুকতাম, আমি জব ছাড়তাম না, কারণ ওই জিনিসে আমি ঢুকি নাই। এই জন্য হচ্ছে যে আমার ওই ইয়াটা আমি পাইছি, আর ওই জিনিসে ঢুকি নাই দেখে আমার কাছে মনে হয়েছে যে যা আমার দিচ্ছে এটা আমার জন্য ইনাফ না। আচ্ছা ভাইয়া, ওরকম এই জায়গা যদি থেকে জি জি এই জায়গা থেকে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই যে এত এত ডাউনফল, মানে যে হ্যাঁ, 1 কোটি বা 1.5 কোটি 1,20,00,000 অনেক ম্যাসিভ ভাই, 24-25 বছরের টাইমে ওই টাকাটা অনেক ম্যাসিভ। হ্যাঁ, আপনার কি ওই পজিশনে একটা নরমাল ছেলেরা কি করে অ্যাকচুয়ালি? ডিস্ট্রাক্টেড হয়ে যায়, হ্যাঁ, কত আমার ধৈর্য বন্ধুরা ধরে এক আমার বন্ধুরা হচ্ছে যে ওই যে কোন ক্লাবে কে করছে, কে কয়টা গোল দিছে, তখন ওইসব ডিসকাস করতো। আর আমি আচ্ছা ডিসকাস হ্যাঁ, করতাম হ্যাঁ। যে আমার নেক্সট মান্থে এমপ্লয়ি স্যালারি আমি কেমনে দিব ওই বয়সে। আচ্ছা না, আমি আরো ওই দিকে যাচ্ছি। আমি কথাটা বলতে চাচ্ছি যে ওই টাইমে কিন্তু অনেক রিস্ট্রিকশন থাকে। আপনি কিন্তু আপনার পাথওয়ে ঠিক রাখছেন। আমি বলতে হ্যাঁ, চাইতেছি যে ভাই, হয় না যে নেশা পানিতে ডুইবা একদম জীবন তছনছ। সো ওই ব্যাপারটা কোপ আপ করছেন কেমনে? ডিপ্রেসড হয়ে যাওয়া আর কি। যেহেতু হ্যাঁ, হ্যাঁ, ওই পজিশনটা থেকে আসার পর আপনি একটা গভর্নমেন্ট জব করলেন। অনেক কিছু আপনি টেস্ট করলেন যে এটা হচ্ছে কি এটা হচ্ছে না। বা একটা ওই যে আপনি যেটা বলতেছিলেন কোনটা ক্লিক করতেছে, কোনটা ক্লিক করতেছে না। সো ওই জায়গার পরে যে এখন আবার প্রপারলি আলাদা একটা ফিল্ডে আসলেন। এই পজিশনটাতে পিরিয়ডটাতে কি কখনো ঐরকম কিছু ফিল হয়েছিল? ভাই, হ্যাঁ, এই জিনিসটা হইতো, মানে এই যে একটা মানে নেগেটিভ একটা সাইডে চলে যাওয়া বা একবারে হ্যাঁ, ট্র্যাকলেস হয়ে যাওয়া, এটা হইতো যদি না আমার এখন যে ফ্যামিলিটা না, মানে আমার বাবা মা যদি একটু অন্যরকম হইতো। আমার বাবা মা ইজ দ্য বেস্ট, ঠিক আছে, জি। তারা আছে দেখেই হচ্ছে যে আমি এত কিছু করতে পারছি, আমি আবার ঘুরে দাঁড়াইতে পারছি। তারা যদি বাউন্স ব্যাক করতে ওই পারছে। সময়ে, আমার প্যারেন্টস যদি ওই সময় না থাকতো, মানে আমার এজ এ হচ্ছে যে আমার বটগাছ হিসাবে, আমার শ্যাডো হিসাবে, আমি কোনোদিনও আমি হচ্ছে যে মানে ঘুরে দাঁড়াইতে পারতাম না। এমন হয়েছে যে আই হ্যাড ডেপ্ট, আমার এত ডেপ্ট ছিল যে যেহেতু টাকা কামাইছি, ডেপ্ট থাকবে। আমার ব্যাংক ঋণ ছিল, আমার একটা গাড়ি ছিল ছোট্টখাট্টো, যেটা লোনে ছিল। আহ, আমার বাবা আমার ডেপ্ট চুকাইছে, ঠিক আছে। তো এরকম হয়েছে, যদি ওনারা যদি হচ্ছে যে আমার সাপোর্ট না দিত, আমি কোনোদিনও হচ্ছে যে মানে এখন যেই সিচুয়েশনে আমি আছি বা যেই পর্যায়ে আমি আছি, যতটুকু করতেছি, আমি এটা কোনোদিনই পারতাম না। তো এটার অ্যান্সার এইটাই যে আই হ্যাভ দ্য বেস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড।
হ্যাঁ। ওকে, সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। সিনিয়র পার্সনরা থাকলে আসলেই তাদের জায়গা থেকে তাদের এক্সপিরিয়েন্স বলা যায়, স্ট্রাগল বলা যায়, সবকিছু আমরা দুইটা জায়গায় ব্যালেন্স করতে পারি। আচ্ছা, আমরা স্টার্টিং এ আছি, আমাদের তো তেমন কোনো স্ট্রাগল থাকে না। স্ট্রাগল থাকে আমাদের লাইফ, ফ্যামিলি সাইড বা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যতটুকু আমরা নিজেদেরকে বিল্ড আপ করতে পারি। এন্ড যদি থ্যাংক কেউ ইউ সো মাচ। গার্লফ্রেন্ড ম্যানেজ করে তাহলে তো টাইম অনেক। এক্স্যাক্টলি জি ভাই, যদি সেটাই এটা বলতে হইতো ভাই, তাহলে অনেক কিছুই পাইতাম। যাই হোক, আচ্ছা ওই জায়গায় না যাই। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের জারিন ভাই এবং শিমুল ভাইকে, দুইজন অনেক বিজিনেস থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এন্ড আমরা সামনে দুইটা পার্সনকে আমরা আবারও ডাকবো, আমরা দুজন পার্সনকে আবারও দেখতে চাই। তাদের সাথে যদি বলা যায় আসলে তারাই ফ্লেম গুলা জ্বালায়। এক্স্যাক্টলি ভাই। অ্যাকচুয়ালি আজকের যে পডকাস্টটা, এটাতে হয়েছে কি যে আমাদের যে একটা এজ গ্যাপ, আপনাদের যে চিন্তাধারা, আমাদের যে চিন্তাধারা, এই জায়গা থেকে আমরা খুব বেশি বেনিফিটেড হয়েছি। মোরাল দ্য স্টোরি কি, আমরা কিন্তু এই দুটো পার্সনের সাথে একদম টোটালি সিঙ্ক করতে পারছি, বিকজ হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ হ্যাঁ আমাদের জেনারেশনের পাবলিক। সো এই জায়গা থেকে আমাদের একটু বেনিফিট ভাই আমরা এই পাচ্ছি। জিনিসটা না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে দেখো, আমরা যখন ইউনিভার্সিটিতে স্কুলে ভর্তি হই একটা সেম এজ গ্রুপ থাকে, আমরা যখন কলেজে ভর্তি হই আমাদের একটা সেম এজ গ্রুপ থাকে, ইভেন সেম ইউনিভার্সিটিতেও। বাট আমরা যখন এরকম র্যান্ডম কোনো কোর্স করি, এখানে কিন্তু হচ্ছে বাপ বয়সীও থাকে, ছেলে বয়সীও থাকে। তো একটা হ্যাঁ, মানে তো এইখানে কিন্তু একটা মিক্স থাকে। তো এইখানে যেটা হয় যে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এই জিনিসগুলো না নিজেরে বুঝাইতে হবে যে হচ্ছে যে না, কোন জায়গায় আমার আমরা থেকে, আছি। হ্যাঁ, আমি কোন জায়গাটাতে আছি, আমার এইভাবেই করতে হবে। এখন আমি এই ফিল্ডে আমি নতুন, এখন মুনতাসির আমার থেকে অনেক ভালো জানে। এখন আমি যদি ওই জিনিস নিয়ে বসে থাকি যে আমি ওর থেকে অনেক সিনিয়র, আমি ওর কাছে কেন এই জিনিস শিখতে যাব? ঠিক আছে, ও আমার আমি থেকে। আপনাকে শিখাইতে পারবো, বাট ওই আপনার ভিতরে যদি ইগোনেস বা হ্যাঁ, আপনার ভিতরে যদি তো ইনসিকিউরিটি থাকে যে ভাই কেমনে কি বলবো, তাহলে তো সেটাই। মানে প্রবলেম মানে আপনারই। আমি মানে আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো প্রবলেম ফেস করি, আমি সাথে সাথে আমি ওরে নক দেই যে মুনতাসির স্ক্রিন শেয়ার দিব, তুমি ফ্রি আছো নাকি, আমি এই জায়গাতে প্রবলেম ফেস করছি। আর আমি কখনো ওই ফিল করি না যে আমি সিনিয়র, আমার আমি ছোট হয়ে যাবো। এখানে ছোট হওয়ার কিছু নেই ভাই, আমি শিখতে আসছি। আমার যদি ওই ক্লাস 8 এর ছেলে যদি ইন্টারেস্টিং এমন কিছু জানে যেটা আমি এটাই জানি না, বলতেছিলাম, আমাকে যদি তাহসিনও শিখাইতে চায় আমার সমস্যা নাই। হ্যাঁ, না আমি না, শিখে নিবো ভাই। আমি হ্যাপিলি শিখে নিব। ইভেন ও যদি আমার কাছ থেকে কিছু শিখতে চায়, আমি আরো খুশি হব যে না, আমি ইন এক্সচেঞ্জে আমি ওরে কিছু শিখাইতে পারছি। ঠিক আছে, তো এই মেন্টালিটি ব্যাচ 4 কে আমি বলবো বেসিক্যালি, এই মেন্টালিটি নিয়ে যদি আসেন, আসলে অনেক কিছু শিখতে পারবেন। আর শিখার থেকে হচ্ছে গ্রো করতে পারবেন, কানেক্টিভিটি আর নেটওয়ার্কিং অনেক বেশি বিল্ড আপ হবে। তো এই মেন্টালিটিটা নিয়ে আসেন, এই মেন্টালিটি নিয়ে ক্লাস করেন। তো হোপফুলি অনেক কিছু শিখতে পারবেন। আর হচ্ছে আহ মানে জার্নিটা অনেক, মানে এটা তো একটা, এটা আসলে আমি একটা কোর্স বলবো না, এটা এটা একটা জার্নি। এনজয় করেন জার্নিটা। আই হোপ যে let's try. থ্যাংক ইউ গাইস ওয়ান্স অ্যাগেন। ফুল পডকাস্ট আপনারা আই থিঙ্ক অনেক বেশি এনজয় করবেন, এবং বিগত পডকাস্টটা অনেক বেশি হাইপ ছিল। হৃদয় রাজধানী থেকে রজনীগন্ধার অনেক সুবাস, টাটকা সুবাস আপনাদেরকে দিচ্ছি। এন্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আর ভাইয়া আপনাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, তো বিজি শিডিউল থেকে আমাদেরকে একটু সময় দিয়েছে। সো গাইজ, আমরা খুব তাড়াতাড়ি পডকাস্ট 5 নিয়ে আমরা হয়তো একটা চমক নিয়ে আসতে পারি। কি আসতেছে সেটা এখন না বলি, হয়তো বা এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় রাখবেন আমাদেরকে। ততদিন আল্লাহ হাফেজ। কিপ স্মাইলিং, স্টে টিউন, টাটা, পিস। ওকে, পিস। আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ ভাই, ভাইয়া। টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।